সর্বপ্রথমে আমার ইউটিউব চ্যানেল লিফে সবাইকে জানাই স্বাগত এবং শারদীয় শুভেচ্ছা জানাই সবাইকে, যেন সবার এই দুর্গাপুজোটা খুব ভালোভাবে কাটে এবং সবাই যেন এনজয় করো। কিন্তু এনজয়ের মধ্যে দিয়ে পড়াশোনা করতে ভুলে গেলে হবে না। আমাদেরকে নিজের জব পাওয়ার জন্য বা সাকসেস পাওয়ার জন্য নিজেদেরকে কিন্তু কাজে লাগিয়ে রাখতে হবে। সবসময় পড়াশোনা করতেই হবে। এই উৎসবের মাঝে মধ্যেও সময় বের করে আমাদেরকে টাইম ইনভেস্ট করতে হবে আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য বা সাকসেস পাওয়ার জন্য। তো প্রথমেই বলি কি, আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা পড়ব কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্স থেকে বাংলাতে একে বলা হয় পুরা ঘটিত বর্তমানকাল। এই টেন্স থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, এটা খুবই ইম্পর্ট্যান্ট সমস্ত পরীক্ষার জন্য। পিএসসি, এসএসসি সমস্ত পরীক্ষায় ইংরেজি যদি আসে তাহলে গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। আর আমি আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বোঝানোর চেষ্টা করব। তার পার্ট 2-এ আমি এর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো, মানে কিভাবে কোয়েশ্চেন আসে, কোথায় থেকে ইম্পর্টেন্ট রুলসগুলো বোঝানোর চেষ্টা করব। আর সর্বপ্রথমে বলি, কোনো কিছুকে শেখার জন্য বা কোনো কিছুকে পাওয়ার জন্য একটা স্ট্রং রিজনের দরকার হয়। দুঃখ যন্ত্রণা থেকেই কিন্তু একটা স্ট্রং রিজন জন্ম নেয়। আর সেই স্ট্রং রিজনটা কিন্তু একটা মানুষকে সাকসেসের দিকে নিয়ে যায়। যে মানুষের এই স্ট্রং রিজনটা খুঁজে পেয়ে যাবে যে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই হবে। সবার জীবনেই যন্ত্রণা রয়েছে, সবার জীবনেই দুঃখ রয়েছে, কিন্তু সেই যন্ত্রণা বা সেই দুঃখ থেকে নিজেকে বের করে নিয়ে আসার যে একটা মানে স্ট্রং রিজন, এইটাই সাকসেসের পথে নিয়ে যায় মানুষকে। তো আমি বলবো, তোমরা চ্যালেঞ্জ নাও যে আমাদেরকে ইংরেজি শিখতেই হবে। যদি তোমরা চ্যালেঞ্জ নাও তাহলে একসময় ইংরেজি শিখবা, আর ইংরেজি শিখলে একসময় তোমাদের জব বা সাকসেস পাওয়ার ক্ষেত্রে প্রচুর সুবিধাও হবে। আরেকটা কথা বলি কি, আমাদের জীবনটা our lives are a reflection of our habit. More than habits, more than education. More than our education. অর্থাৎ আমাদের যে জীবনটা, our lives, আমাদের জীবনটা আর এ রিফ্লেকশন অফ আওয়ার হ্যাবিটস, মানে অভ্যাসগুলোর প্রতিফলন। একটা মানুষের অভ্যাস যদি ভালো থাকে তাহলে তার জীবনটা আরও উন্নত হবে, আর যদি অভ্যাস ভালো না থাকে তাহলে কিন্তু জীবনটা উন্নত হবে না। তো কে কতটা পড়াশোনা করেছে, কার কত ডিগ্রি আছে, কত এডুকেশন নিয়েছে, সেটা ইম্পর্টেন্ট না। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার অভ্যাসটা কি, সে পড়াশোনার প্রতি বা টাইমের প্রতি কিভাবে নিজেকে ইনভেস্ট করে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে এবং কিভাবে সময়কে কাজে লাগে, এটাই তার জীবনটাকে সাকসেসের দিকে নিয়ে যায়। তো চলো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দিকে যাই। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানার চেষ্টা করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আগে মানেটা কি? প্রেজেন্ট মানে কি? বর্তমান। প্রেজেন্ট বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। তো প্রেজেন্ট মানে বর্তমান, আর পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত। অর্থাৎ কোনো কাজ বা কোনো ঘটনা যখন সম্পূর্ণরূপে সংঘটিত হয়ে গেছে, অর্থাৎ কাজটা হয়ে গেছে, কিন্তু তার ফল রয়েছে, মানে মাত্র 5 মিনিট আগে কি 10 মিনিট আগে সম্পন্ন হলো কাজটা। আমি ভাত খেয়েছি, এর মানে কি 5 মিনিট আগে বা 10 মিনিট আগে ভাতটা খেয়েছি। তো এটাকে বলা হয় পুরা ঘটিত। কাজটা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে কিন্তু এখনও তার ফল বা প্রভাবটা রয়েছে, এই রকম বোঝালে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো দেখো, কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল বা প্রভাব এখনও রয়েছে,
এরকম বোঝালে, আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও আমি ফুটবল খেলেছি, এর মানেটা কি? এই মাত্র 5-10 মিনিট আগে ফুটবল খেলাটা হয়েছে আর আমি এখন হয়তো বসে একটু রেস্ট নিচ্ছি, বা কি বলে ঘেমে গেলে ওই ঘামগুলো মুছছি, এরকম। তো তার প্রভাবটা এখনও রয়েছে আমার শরীরে। আমি পড়িয়াছি মানে আমি পড়েছি, এরকম যখন হবে, আমার পড়াটা মাত্র 5 মিনিট আগে বা 10 মিনিট আগে শেষ হলো, এখনও তার প্রভাবটা রয়েছে কি, যে আমি সেই পড়াগুলোকে মনে করছি, মানে কি পড়লাম আমি নিজেকে মনে করার চেষ্টা করছি, তো তার প্রভাব আমার ব্রেনে এখনও রয়েছে। তো এই রকম ক্ষেত্রে আমরা পুরাঘটিত বর্তমানকাল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো গঠনটা দেখো, প্রথমে সাবজেক্ট বসাবো, এস মানে হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা বসাবো। এর আগের ক্লাসে আমি হ্যাভ হ্যাজের সম্পর্কে জানিয়েছি, কিভাবে হ্যাভ কার সাথে বসে, হ্যাভ কার সাথে হ্যাজ কিভাবে বসে, মেন ভার্ব হিসেবে কিভাবে ইউজ হয়। আজকে দেখব কি এটা অক্সিলারি ভার্ব হিসেবে কিভাবে ইউজ হচ্ছে। আজ দেখব কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখানে এই সেন্টেন্সে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজের কোনো নিজস্ব কোনো অর্থ থাকবে না, নিজের কোনো মানে থাকবে না, ও এই সেন্টেন্সটা গঠনে সাহায্য করবে শুধুমাত্র, তাই না? আর এই যে V3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্মটা কি দেখো, ধরে নাও ডু যদি বলি, ডু মানে কি করা, এটা প্রেজেন্ট টেন্সে ইউজ হবে। ডিড এটা হচ্ছে 2 নম্বর ফর্ম, এটা ভার্বের 1 নম্বর ফর্ম, এটা ভার্বের 2 নম্বর ফর্ম। এটাকে প্রেজেন্ট ফর্ম বলে, এটাকে পাস্ট ফর্ম, কারণ এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করি আমরা, এটাকে পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করি। আর ডান, DONE ডান, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ফর্মের নামও বলে দিচ্ছি, প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে কি না এটা পাস্ট পার্টিসিপল বলে, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? ডু, ডিড, ডান। তো এই জিনিসটা বসবে, এইটা বসবে এখানে, বোঝা গেছে? এই ডান প্রত্যেকটা ভার্বের 3 নম্বর ফর্ম এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 3 নম্বর এই ভার্বের জায়গায় বসবে। যদি গো থাকতো তাহলে কি হতো, গো এন্ড গান। যদি গো থাকতো, গো ওয়েন্ট গান, এইটা 3 নম্বর ফর্ম। তো সবাইকে বলবো তোমরা ভার্বের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ফর্মগুলো মানে জানার চেষ্টা করো, কারণ সেটা না জানলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা বা বোঝা অসম্ভব ব্যাপার। তো তোমাদেরকে অবশ্যই এই ভার্বের 1 নম্বর, 2 নম্বর প্রত্যেকটা বইয়েই থাকে, একটা লিস্ট চার্ট থাকে, তোমরা অবশ্যই জানার চেষ্টা করো। তো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এবার চিনবো কিভাবে, কোন সেন্টেন্সটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো, কোনটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো, কোনটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবো, কিভাবে চিনবো? যদি ধরো এরকম শব্দ থাকে, পড়িয়াছে মানে পড়া হয়ে গেছে, মানে এটা সাধু ভাষায়, পড়িয়া আছো, পড়েছি, এই যে আমি বই পড়েছি, আমি ফুটবল খেলেছি, আমি ভাত খেয়েছি, এই যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। পড়েনি, খেলিনি, পড়েছো, পড়েছেন, এই সমস্ত শব্দগুলো দ্বারা আমরা বুঝতে পারি কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এবার চলো আমরা এক্সাম্পল উদাহরণ হিসাবে দেখার চেষ্টা করি কিভাবে আমরা একটা সেন্টেন্স তৈরি করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো একটা এক্সাম্পল দিই, আমি ফুটবল খেলেছি। তাহলে খেলেছি শব্দটা থেকে কী বোঝা যাচ্ছে, যে খেলা হয়ে গেছে, বাট তার প্রভাবটা রয়েছে, আমি এখনও মাঠে বসে একটু রেস্ট করার চেষ্টা করছি ফুটবল খেলার পর, বা হাত পাগুলো মোছার চেষ্টা করছি গামছা দিয়ে বা অন্য কিছু দিয়ে। তো আমি ফুটবল খেলেছি, এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণরূপে কাজটা কমপ্লিট হয়ে গেছে, খেলা কাজটা শেষ, বাট তার প্রভাবটা আমার শরীরে বা আমার ব্রেনে এখনও রয়েছে, ফল। তাহলে খেলা কাজটা কি, ভার্ব, তাই না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, কারণ যখন কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং তার প্রভাব রয়েছে তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা ভার্ব। এবার কে খেলেছে, আমি খেলেছি। তো কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করে পেলাম, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আমি কি খেলেছি, ফুটবল, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কি কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাই আমরা কি, সেটা হচ্ছে অবজেক্ট। কাকে খেলেছি,
অ্যান্সার আসছে না, উত্তর আসছে না, তাহলে অবজেক্ট নাই। যদি কি এবং কাকে দুটো দিয়ে কোশ্চেন করে দুটো অ্যান্সার পাই, তাহলে দুটো অবজেক্ট থাকতেই পারে একটা সেন্টেন্সের মধ্যে। তাহলে গঠনটা কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি এখানে? আমি। তাহলে আমি ইংরেজি কি? আই। কালকে হ্যাভ হ্যাজের ব্যবহার শেখাতে গিয়ে আমি শিখিয়েছিলাম যে হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে, এর আগের ক্লাসে। তো হ্যাভ হ্যাজ এর মধ্যে কি বসবে? আয়ের পরে সবসময় হ্যাভ বসে, তাহলে হ্যাভ বসাবো, আই হ্যাভ। হয়ে গেছে। এবার খেলা ইংরেজি কি? প্লে। এবার প্লে ভার্বের 3 নম্বর ফর্মে যেতে হবে, 1 নম্বর ফর্ম লিখলে হবে না। তো প্লে, প্লেইড, প্লেইড। তাহলে আই হ্যাভ প্লেইড, আমি খেলেছি। কি খেলেছি? ফুটবল। তো ফুটবল। তো আই হ্যাভ প্লেইড, আমি ফুটবল খেলেছি। আই হ্যাভ প্লেইড, আমি খেলেছি ফুটবল। তো এই যে অবজেক্টটা শেষে, সাবজেক্ট হ্যাভ হ্যাজের মধ্যে একটা, ভার্বের 3 নম্বর ফর্ম, এই যে এটা ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভ হ্যাজের মধ্যে একটা বসলো, আর এটা অবজেক্ট। তাহলে সেন্টেন্সটা সম্পূর্ণরূপে আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখতে পারলাম। তো এইভাবে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে লিখতে হবে। আরও উদাহরণ দিচ্ছি আমি, ভালোভাবে বোঝার চেষ্টা করো আরও ভালোভাবে। তো উদাহরণ দেখি, সে বাড়ির কাজ করেছে। তো তার আগে আমি আরেকবার মনে করিয়ে দিই হ্যাভ হ্যাজের ব্যবহারটা। আই হ্যাভ, আয়ের পরে হ্যাভ বসে, মানে আমার আছে, আই হ্যাভ মেন ভার্ব হিসেবে যখন ইউজ হয়। উই এর পরে কি বসে? হ্যাভ বসে, উই হ্যাভ। ইউ এর পরে সবসময় কি বসে? হ্যাভ বসে, ইউ হ্যাভ। তোমার আছে, তোমাদের আছে, ইউ হ্যাভ। হি এর পরে হ্যাজ বসে, হি বা ইট বা কোনো মানুষের নাম থাকলে রাম, হ্যাজ। তো একজন বোঝালে হ্যাজ বসে, তো হি হ্যাজ, ইট হ্যাজ, রাম হ্যাজ, তাই না? দে এর পরে হ্যাভ বসে। তাহলে হ্যাভ হ্যাজের ব্যবহারটা আমরা জানলাম। এবার চলো আমরা এই উদাহরণগুলোকে দেখার চেষ্টা করি। সে বাড়ির কাজ করেছে, এর মানেটা কি? বাড়ির কাজ করাটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানে কাজটা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, বাট তার প্রভাব আর রয়েছে এখনো, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। তো এখানে এই যে করা, এটা হচ্ছে কি? ভার্ব। কোনো কাজকে কমপ্লিট করা, কাজ করা। এবার কে করেছে? তাহলে সে করেছে, তাহলে এটা হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, কি করেছে? বাড়ির কাজ, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাই না? তো সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। আর এর গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ না তো হ্যাজ, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? সাবজেক্ট হ্যাভ না তো হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট মানে কি? হি। হ্যাভ হ্যাজের মধ্যে কি বসবে? হ্যাজ, তাহলে হি হ্যাজ। ভার্বের 3 নম্বর ফর্ম করা, এখানে ডু দিলে হবে না, ফিনিশ দেওয়াটা খুব ভালো, কারণ শেষ করেছে। তাহলে ফিনিশ, FINISH, ফিনিশের 3 নম্বর ফর্ম কি? ফিনিশ, ফিনিশড, ফিনিশড, তাহলে ফিনিশড। তো হি হ্যাজ ফিনিশড দ্য হোমওয়ার্ক। বাড়ির কাজ মানে কি? হোমওয়ার্ক। তো বোঝা গেছে, সে বাড়ির কাজ করেছে, হি হ্যাজ ফিনিশড দ্য হোমওয়ার্ক। যদি হ্যাভ হ্যাজের ব্যবহার বা আরও অন্যান্য ভিডিওগুলো দেখার ইচ্ছা করে, তাহলে অবশ্যই আমি লিঙ্কে দিয়ে দেবো, সেই লিঙ্কগুলো আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো এর আগের ভিডিওটা, হ্যাভ হ্যাজের ব্যবহারটা। এবার যখন বলবো সে কি বাড়ির কাজ করেছে, অর্থাৎ কোয়েশ্চেন করছি, সে কি বাড়ির কাজ করেছে, এই যে কোয়েশ্চেন চিহ্ন, তাহলে কি হবে? এই যে হ্যাজ, এটা এখন কি? এর নিজস্ব কোনো মানে নেই। হি হ্যাজ ফিনিশড, শেষ করেছে। তাহলে হ্যাজ মানে কি? আছে, যখন মেন ভার্ব হিসাবে ইউজ হয়, বাট এখানে কোনো মানে নেই। তাহলে এটা কি? একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হচ্ছে এখানে এই সেন্টেন্সে। তাহলে এইটাকে যখন আমি সামনে নিয়ে আসবো সাবজেক্টের, তখন হয়ে যাবে কি? কোয়েশ্চেন। তাহলে হয়ে যাবে কি? এটা হ্যাজ হি ফিনিশড,
হ্যাজ হি ফিনিশড দ্য হোমওয়ার্ক? জিজ্ঞাসা ছিল, তাই না? হ্যাজ হি ফিনিশড দ্য হোমওয়ার্ক, সে কি বাড়ির কাজটি করেছে? কোয়েশ্চেন হয়ে গেল। এবার যদি বলি সে বাড়ির কাজ করেনি, করেন মানে কি কমপ্লিট করেনি, তাহলে এই যে ফার্স্ট সেন্টেন্সটা হি হ্যাজ ফিনিশড দ্য হোমওয়ার্ক, এই হ্যাজের সাথে নট লাগাতে হবে, তাহলে আবার এই হ্যাজটাকে ভিতরে নিয়ে যেতে হবে। তাহলে এই সেন্টেন্সে ভালো হবে কি হি হ্যাজ নট ফিনিশড, তারপরে যা আছে ওটা লিখে দাও, দ্য হোমওয়ার্ক। হি হ্যাজ নট ফিনিশড, সে শেষ করেনি দ্য হোমওয়ার্ক, বাড়ির কাজটি করেনি। এবার আবার যখন কোয়েশ্চেন করব সে কি বাড়ির কাজ করেনি, কোয়েশ্চেন করছি, তাহলে এই হ্যাজটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে হ্যাজ হি নট, হ্যাজ হি নট যা আছে তারপরে পরে ফিনিশড ডট ডট ডট, বুঝতেই পারছো দ্য হোমওয়ার্ক হবে ওখানে। এবার যদি মানুষের নাম থাকতো, এখানে সে না থেকে যদি মানুষ থাকতো, কোনো একটা মানুষের নাম ধরে নাও সৌরভ গাঙ্গুলি কি সচিন তেন্ডুলকর, তাহলে কি হতো? যদি মানুষের নাম থাকতো তাহলে এরকম হতো, হ্যাজ নট সচিন ফিনিশড দ্য হোমওয়ার্ক। তো মানুষের নাম থাকলে যখন প্রপার নাউন বা মানুষের নাম থাকবে তখন নটটা কি হয়, সাবজেক্টের সামনে এসে বসে। তাহলে এখানে দেখো হ্যাজ নট বসেছে সামনে, হ্যাজ নট সচিন ফিনিশড, সচিন কি শেষ করিনি দ্য হোমওয়ার্ক মানে বাড়ির কাজটা। তো এইভাবে হয়। তো এই গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বন্ধুরা তোমরা আরও অন্যান্য বই থেকে, ডিপি ভট্টাচার্যর বই বা আরও অন্যান্য বই থেকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আরও ভালোভাবে পড়াশোনা করো এবং তার উদাহরণগুলো দিয়ে আমি যেভাবে আমি তৈরি করে দেখালাম সেন্টেন্সগুলোকে, কখনো অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, কখন নেগেটিভ কোয়েশ্চেন মানে হ্যাঁবাচক নাবাচক, হ্যাঁবাচকের কোয়েশ্চেন নাবাচকের কোয়েশ্চেন, তাহলে তোমার অভিজ্ঞতা বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে ইংরেজিতে লেখার প্রতি এবং জানতেও পারবা অনেক কিছু। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেকেন্ড পার্ট। আজকে আমি শুধুমাত্র শেখালাম কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চিনব, সংজ্ঞা কী, কীভাবে লিখতে হয়, বাট এর পরের পার্ট 2-এ আমি জানাবো ইম্পর্টেন্ট রুলস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোথায় থেকে কোয়েশ্চেন আসে বিভিন্ন রকমের পরীক্ষায়, কোন রুলসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই সমস্ত কিছু আমরা জানবো এর পরের ক্লাসে। তো যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে করে সবাই খুব সহজে বাংলা ভাষায় ইংরেজি শিখতে পারে এবং তারাও যেন জব এবং সাকসেস পায় এক সময়। এবং অবশ্যই কমেন্ট করবা যাতে আমি আরও নিজের চ্যানেলটাকে ডেভেলপ করতে পারি এবং তোমাদেরকে আরও ভালোভাবে বোঝাতে পারি। তো আরেকবার শারদীয়ার শুভেচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।